যে হারে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষা অঙ্গনে একটা অন্ধকারময় পরিস্থিতি ক্রমশ তৈরি হচ্ছে, ঠিক যেভাবে এই রাজ্যের হাজার হাজার স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, আর অবশিষ্ট রয়েছে যে স্কুলগুলি, সেই স্কুলগুলোতে হয় কোথাও স্টুডেন্ট নেই তো কোথাও টিচার নেই। আর সেই সব টিচার অর্থাৎ সেই সব শিক্ষক শিক্ষিকারা আজ বছরের পর বছর রাস্তায় পড়ে রয়েছেন, তারা আন্দোলন করছেন। এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। আর এইখানে প্রশ্ন হচ্ছে বিরোধীরা কি করছে। আর বিশেষ করে আমরা বিরোধী বলতে সেই যে বাম আন্দোলন দেখেছিলাম, বামেদের জঙ্গি আন্দোলন, তাদের আন্দোলনের যে ঝাঁজ, সে ঝাঁজ কোথায় গেল? বামপন্থীরা কি চিন্তা ভাবনা করছেন? আমরা কথা বলেছিলাম সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরীর সঙ্গে। হ্যাঁ, আভাস রায়চৌধুরী এমনই একজন ব্যক্তিত্ব যিনি উঠে এসেছিলেন সেই কিন্তু ছাত্র রাজনীতি করে। হ্যাঁ, সেই ছাত্র রাজনীতির অঙ্গন থেকেই উঠে আসা এই আভাস রায়চৌধুরী আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা করছেন, কি দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করছেন আজকের এই মুহূর্তগুলোকে। আভাসদা, এবারের উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও কেন এখনো পর্যন্ত ছেলেমেয়েরা কলেজে ভর্তি হতে পারছে না? সরকারি কলেজে এমনিতেই তো ছেলেমেয়ের সংখ্যা খুবই কম, মানে কলেজ পড়ুয়ার সংখ্যা ক্রমশ দিন দিন কমে যাচ্ছে, ইউনিভার্সিটিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, কি বলবেন? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমাদের রাজ্যের সরকার নির্দিষ্টভাবে দিতে পারবে, কারণ শিক্ষা দপ্তর তারা চালান, রাজ্য সরকার তারা চালান, পরীক্ষা তাদের সঙ্গে সংযুক্ত বোর্ড কন্ডাক্ট করেছে, বিশ্ববিদ্যালয়গুলি এই সময় কার্যত কোনো স্বাধিকার বলে আছে বলে আমার তো মনে হয় না। যাই হোক, সেটা পরের কথা, এটা রাজ্য সরকারের উত্তর দিতে পারবে। কিন্তু সংবাদ মাধ্যম বা মিডিয়াতে যা দেখেছি, যেটা অন্তত সামনে বলার চেষ্টা হচ্ছে কোর্টের রায়কে হাজির করে, তাহলে সরকার করছে কি? দুনিয়ার কোন কোর্ট আছে? কোনো কোর্ট কি নির্দিষ্ট করে বলে যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করেছে, পরীক্ষা দিয়েছে, বিচারক যারা আছেন, মহামান্য আদালত যারা, তাদের ঘরেও তো ছেলে মেয়ে নাতি নাতনিরা আছেন, তাহলে কেউ কি কখনো বলে, এমন রায় কি কেউ কখনো দেয় যে যার ফলে একটা রাজ্যের 12 পাস করবার পর ছেলেমেয়েরা ভর্তি হতে পারে না? আসলে সব ক্ষেত্রের মতো শিক্ষার ক্ষেত্রটাতেও এই রাজ্যের সরকার চরম অপদার্থ এবং দুর্নীতিগ্রস্ত। এবং এইটা যদি দুর্নীতিগ্রস্ত না হতো, তাহলে অপদার্থতাকে কাটানোর জন্য নিশ্চয়ই কিছু সুপরামর্শ তারা গ্রহণ করতেন। আমি শুধুমাত্র এই অ্যাডমিশন প্রক্রিয়াটা আটকে আছে এই কথাটা বলছি না, এই যে শিক্ষক নিয়োগের প্রশ্নে নিয়ে কি গতকাল সর্বশেষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন, এতদিন ধরে যা বলছিলেন তো ঠিক তার উল্টো 180 ডিগ্রি। সেই জন্য এটা একটা খুব দুঃখজনক ঘটনা এবং এটা খুব খারাপ ঘটনা হবে। এবং এর ফলে যেটা হবে, সরকারি কলেজগুলিতে ছাত্রছাত্রীরা অনেকে যাদের সঙ্গতি আছে, কারণ এখন তো শিক্ষাটা তো শুধুমাত্র রাজ্য তালিকাভুক্ত নয়, আর কেউই যারা উচ্চশিক্ষায় যেতে চায় তারা কি শুধুমাত্র তার নিজের রাজ্যে থাকবে বলে যায়? এমনিতেই তো আমাদের পশ্চিমবাংলায় এখন লেখাপড়া করবার পর কার্যত কোনো কাজ নেই। সে যারা কম লেখাপড়া শিখেছে তাদেরও কোনো কাজ নেই, পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে চলে যাচ্ছে। যারা একটু তুলনামূলক বেশি লেখাপড়া শিখছে তাদেরও এখানে কোনো কাজ নেই। ফলে এমনিতেই আমাদের এখানকার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা লেখাপড়া করবার সঙ্গে সঙ্গে তারা যাতে অল ইন্ডিয়া যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে, এক্সামগুলো আছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে যারা দেশের বাইরেরও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যারা সেখানে যোগ্য হন যাওয়ার যে যারা চেষ্টা করে, তাহলে গোড়াটাই তো শেষ হয়ে যাবে যদি এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অ্যাডমিশনটা না হয়। তাহলে এখানে যে পরিবারগুলির সঙ্গতি আছে, এখন তো আমরা চারদিকে দেখতে পাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কলেজের রমরমা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, তাহলে তারা সেখানে চলে যাবে। আর তারা যদি সেখানে চলে যায়, তাহলে ঝর্তি পড়তি যারা থাকবে, আর্থিক দিক থেকে যারা মানে অসঙ্গতি যাদের আছে, সঙ্গতি যারা নেই, সঙ্গতিহীন যারা আছে, তারা এই সমস্ত সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তারা সেখানে বাধ্য হবে। তাহলে নর্মালি তো তারা পিছিয়ে পড়বে। এবং
বিত্তহীন বা কম বিত্তের মানুষ, সেই ঘরেও তো মেধাসম্পন্ন ছেলেমেয়েরা আছে, লেগে থেকে পড়ে ভালো রেজাল্ট করেছে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও করেছে, বেশ কয়েকটা বছর ধরেই করছে রাজ্যের বামফ্রন্ট সরকারের সময় থেকে আমরা দেখছি। তাহলে তাদের সামনে তো পরবর্তী ক্ষেত্রটা তো বন্ধ হয়ে যাবে। তাহলে এইটা একটা খারাপ দিক হবে এদের এই অযোগ্যতার ফলে। আর দ্বিতীয়ত আর একটা তৃতীয়ত আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা এই 11-12 বছরের এই তৃণমূল কংগ্রেস সরকারের চলার যে ক্রোনোলজি, সেই ক্রোনোলজি থেকে এই আশঙ্কাটা আমাদের আসছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে সারা দেশ এই যে নয়া শিক্ষানীতির নাম করে আমাদের দেশে যে নতুন শিক্ষানীতি ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা আসলে শিক্ষাঙ্গনের ক্ষেত্রে কিন্তু বিভাজন তৈরি করবে, ধনী দরিদ্রের বিভাজন তৈরি করবে। ফলে যারা সঙ্গতি সম্পন্ন সেরকম ভাবে নয়, তারা ক্রমশ বেসরকারি উদ্যোগে চলা যে শিক্ষাক্রম, সরকারি পৃষ্ঠপোষকতায় যা শেষ পর্যন্ত মেন স্ট্রিম এডুকেশন স্ট্রাকচার করার যে পরিকল্পনা ওরা করছে, এটা কার্যকর হবে। আমরা এমনিতেই দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে মুখে নয়া শিক্ষানীতির বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেস, বিজেপি, কিন্তু আমাদের রাজ্যে অত্যন্ত নীরবে সুকৌশলে নয়া শিক্ষানীতি এখানে লাগু হয়ে গেছে। এবং সেই নয়া শিক্ষানীতির অন্যান্য অনেক দিকের সঙ্গে যেটা সবচাইতে গরিব এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য, খেটে খাওয়া মানুষদের পরিবারগুলোর জন্য যেটা বিপজ্জনক, সেটা হলো যে সরকারি শিক্ষাক্রমকে ক্রমশ দুর্বল করে কার্যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উঠিয়ে দেওয়ার একটা জায়গায় যাচ্ছে। এই যে পশ্চিমবাংলায় সম্ভবত বোধহয় প্রায় 8,500-9 হাজার স্কুল তুলে দেওয়া হয়েছে বা তুলে দেওয়া হবে। তোমার আগের প্রশ্নটার সঙ্গে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, এমনকি পেশাভিত্তিক কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও পদ পূরণ হচ্ছে না, শুধু এবারের এই অ্যাডমিশনের সমস্যার জন্য না, এমনিতেই। তার একটা অন্য কারণ আছে। অন্য কারণটা হলো এই যে পশ্চিমবঙ্গে আজকে প্রায় 11 সালের পর থেকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পাবলিক টয়লেটও উদ্বোধন করেছেন রিমোট কন্ট্রোল টিপে, কিন্তু কোনো নতুন কারখানার উদ্বোধন করেন। তাহলে এমপ্লয়মেন্ট নেই। ভারতবর্ষ সারা পৃথিবীর সবচেয়ে বেশি বেকার বাস করে, আর পশ্চিমবাংলার আনএমপ্লয়মেন্ট রেট ভারতবর্ষের ওপরের দিকে থাকার প্রথম 2-3টে রাজ্যের মধ্যে। তাহলে শিক্ষা তখনই তো জনপ্রিয় হয়, তখনই তো শিক্ষাঙ্গনে মানুষের ছেলে মেয়েদেরকে পড়ানোর উদ্যোগ তৈরি হয়, যখন দেখে যে শিক্ষা শেষে তার একটা কাজের সংযোগ তৈরি হয়। তাহলে কাজের বাজারটা যেহেতু অত্যন্ত খারাপ, ফলে এমনিতেই পেশাভিত্তিক কলেজগুলোতে, এমনিতেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সাধারণ ফ্লো এই কয়েক বছরে, যেটা অত্যন্ত বিপজ্জনক, যে উচ্চশিক্ষায় আর ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে না, বিশেষ করে ছেলেরা যাচ্ছে না। তো এটা একটা সাধারণ ফিচার, যেহেতু কাজের ক্ষেত্রটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, কাজের সঙ্গে শিক্ষার আর কোনো সম্পর্ক না থাকার জন্য। কিন্তু এবারের এই প্রবলেমটা এটা আলাদা ব্যাপার, আমি শুরুতেই বললাম। সেই জন্যই সবটা মিলিয়ে এটা যেন একটা বোধহয় একটা টোটাল প্যাকেজ, কেমন করে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষাক্রম, যেটা স্বাধীনতার পর শুরু হয়েছিল এবং লেফট ফ্রন্ট গভর্নমেন্ট আসার পর যেটা বিকেন্দ্রীভূত হয়েছিল, প্রসারিত হয়েছিল গরিব খেটে খাওয়া মানুষের কাছে। আমার বিশ্ববিদ্যালয় জীবনের এমন অভিজ্ঞতা আছে, আমার ডাইনে বাঁয়ে সামনে পিছনে অনেক ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়কে আমি পড়তে দেখেছি, যে যারা ফার্স্ট জেনারেশন প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তারাই বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা। আমার ধারণা তোমারও এই ধরনের অভিজ্ঞতা হবে। তাহলে এই যে একটা শিফট, একটা ইতিবাচক পরিবর্তন পশ্চিমবাংলায় হয়েছিল, এই একটা দশকে অর্থনীতির নেতিবাচক পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রাজনীতি সমাজ সংস্কৃতির নেতিবাচক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই একটা শিক্ষাঙ্গনেও কিন্তু একটা নেতিবাচক পরিবর্তন শুরু হচ্ছে, যেখানে আলটিমেট লক্ষ্যটা হলো হ্যালো করি মাখো তেল। আর যারা করি ফেলে শিক্ষা কিনতে আসবে, তারা শিক্ষার মধ্য দিয়ে তাদের সমাজ চেতনা গড়ে উঠবে না। আর এইরকম একটা পরিবেশ তৈরি হলে যারা লুটে খায়, লুটেরাদের হয়ে যারা সরকার চালায়, লুটেরাদের হয়ে যারা রাজনীতি করে, তাদের সুবিধা। তাহলে আমার কেন জানি না মনে হচ্ছে, তোমার সঙ্গে কথা বলতে বলতে অনেক দিকে চলে গেলাম, যে এবার কেন ভর্তি হচ্ছে না, দায়িত্ব রাজ্য সরকারকে উত্তর দিতে হবে। কিন্তু সেখান থেকে আমার মনে হয় আলোচনা করতে করতে একটা টোটাল প্যাকেজে আমরা বোধহয় পৌঁছে যাচ্ছি, যে কেমন করে পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থাপনায়, পরিচালনায় সাধারণ জনগণের শিক্ষাক্রমকে ধ্বংস করার বোধহয় একটা বড় ষড়যন্ত্র চলছে। এটা তার মধ্যে আছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমার মধ্যে এই সন্দেহ তৈরি হচ্ছে।
রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছে শিক্ষক শিক্ষিকারা, তারা পুলিশের লাঠি সবই খাচ্ছে, কিন্তু পাবলিক তাদেরকে দেখে চলে যাচ্ছে, অথচ বলছে দুর্নীতি হচ্ছে, অমুক হচ্ছে। আমি একটা ছোট্ট কারেকশন করি, সেটা হলো যে এই চাকরিহারা যে শিক্ষক শিক্ষিকারা যারা কদিন ধরে আন্দোলন করছিলেন, আমরা সবাই দেখেছি, দেখে আমাদের কারণ ভালো লাগেনি মানে মাস্টারমশাইদের সঙ্গে এই যে আচার আচরণ, দিদিমণিদের সঙ্গে এইসব আচার আচরণ যেটা তুমি বললে, এর একটু পরিবর্তন হয়েছে। কারণ এরা রাজ্য সরকারকে একটা আলটিমেটাম দিয়েছিলেন, সরকার তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং মুখ্যমন্ত্রী গতকাল সম্ভবত কিছু কথা বলেছেন। এবং আমি তোমার আগের প্রশ্নের সঙ্গেই যে কথাটা বললাম, যে উনি এতদিন ধরে যা বলে যাচ্ছিলেন সেটা যে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, জনগণ, সর্বস্তরের মানুষকে ভাঁওতা দিচ্ছিলেন, গতকালকে ওনার 180 ডিগ্রি ঘুরে যাওয়াতে এটা পরিষ্কার হয়েছে। এটা আমি কারেকশন সেই জন্য পরিস্থিতি। আর দ্বিতীয়ত, এই যে কথাটা বললে ঠিকই, সমাজে প্রতিদিন অসংখ্য অন্যায়, অবিচার, অনাচার, অসংখ্য অনেক কিছু ঘটে যাচ্ছে, ব্যক্তি মানুষের উপর ঘটছে, সামাজিকভাবে একটা সংগঠিত একটা অংশের মানুষের উপর ঘটছে। এটাও ঠিক বলেছে যে মানুষের প্রতিক্রিয়া আগের থেকে কম। তুমি বলছো পাশ দিয়ে চলে যাচ্ছেন, এটাও ঘটনা, সে অভিজ্ঞতাও রাস্তায় দেখেছি। কিন্তু তোমার আমি একটা কথা সংযোজন করতে চাই, মানুষের যে প্রতিক্রিয়া হচ্ছে না, মানুষ যে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, এটা সবটা সঠিক। প্রথম কথা, যারা এসে তারা অ্যাক্টিভ হচ্ছে না, মানে তাদের প্রতিক্রিয়া তারা প্রকাশ করছে না, কিন্তু তারা তাদের মনের মধ্যে নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া হচ্ছে, এটা একটা বড় অংশের মানুষ নিশ্চিতভাবে থাকবে। আর আরেকটা অংশের মানুষ তোমার এই কথার সঙ্গে যেটা বলে, সত্যি তাদের মধ্যে তারা কি ভাবছেন, তারা কি করছেন, এবং তারা কিছু বদার করছেন না, তার নিজের বৃত্তটুকুর মধ্যেই তারা থাকছেন। এটা এখন সোসাইটিতে বাড়ছে। আরেকটা অংশ কিন্তু প্রতিবাদ তো করছেই, প্রতিবাদ তো লড়াই আন্দোলনের মধ্যেই তো তারা থাকছে। এবং এই যে শিক্ষকরা শিক্ষিকারা আন্দোলন করলেন কটা দিন ধরে, তাদের পাশে তো সমাজের অন্য অংশের মানুষও আছে। খেয়াল করে দেখো তো, এখন তো মিডিয়া আমাদের সবটা ভুলিয়ে দিতে চাইছে। আরজি করের ওই যে পিজিটি ছাত্রীর যে নৃশংস প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, ধর্ষণ এবং খুন এবং প্রহসনের সীমাহীন প্রহসন, ফলে তার বিরুদ্ধে বিশেষ করে 14ই আগস্ট রাত্রিবেলা রিক্লেম দ্য নাইট নারী সমাজ ডাকলেও কয়েক কোটি রাজ্যের নারী পুরুষ রাস্তায় তো নেমেছিলেন। এতদিন ধরে তো সেই আন্দোলন চলেছে এবং এখনো কিন্তু সেই আন্দোলন আছে। তাহলে মানুষ প্রতিক্রিয়াহীন নয়। তোমার প্রশ্নকে আমি কারেকশন করে বলছি, একটা বড় অংশের মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না, এটা ঠিক। কারণ সোসাইটিতে এটা বললে পরে আমি জানি না তোমার ভিউয়াররা আমার কথার সঙ্গে একমত হবেন কিনা, অথবা পণ্ডিতই প্রকাশ পাচ্ছে বলে তারা মানে উষ্মা প্রকাশও করতে পারে। আসলে এই 32 বছর ধরে যে নয়া উদারবাদী অর্থনীতির মধ্যে আমাদের পৃথিবীটা আছে না, আমাদের রাজ্যটা আছে, আমাদের দেশ আছে, আমাদের চেনা পরিবেশ আছে, এই নয়া উদারবাদ মানে শুধুমাত্র অর্থনীতিটা বদলে দিয়েছে তাই না। হ্যাঁ, মূলগতভাবে অর্থনীতি বদলেছে। যে ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যেও স্টেট স্পন্সর্ড ইকোনমি, স্টেট কন্ট্রোলড ইকোনমি, স্টেট কি বলবো রাষ্ট্র পরিচালিত অর্থনীতি, সেখানে সামাজিক দায়বদ্ধতা, সেখানে পুঁজিবাদী অর্থনীতিতেই তো কৃষকের ভর্তুকি ছিল, পুঁজিবাদী অর্থনীতিতেই শিক্ষা স্বাস্থ্য ভর্তুকি ছিল, পুঁজিবাদী অর্থনীতিতেই তো রাষ্ট্র ব্যাংক চালিয়েছে, কারখানা চালিয়েছে, এগুলো তো পুঁজিবাদী অর্থনীতির মধ্যেও ছিল। কিন্তু এই যে 30-32 বছরের এই যে নয়া উদারবাদ, এই যে রাষ্ট্রের সবকিছু থেকে নিজেকে উইথড্র করে নিয়েছে, বাজারে ছেড়ে দিয়েছে, সবটাই বাজারের উপর ছেড়ে দিয়েছে। এবং বাজারে ছেড়ে দেওয়া মানে কি, এখন ধরো আমাকে যদি একজন পালোয়ানের সঙ্গে কুস্তির আখড়ায় তুমি নামিয়ে দাও, দিয়ে সেখানে যদি বলো সমান প্রতিদ্বন্দ্বিতা হবে, তা আমি কি পালোয়ান কুস্তিগিরের সঙ্গে আমি পারবো? সবাই তো জানে তার পরিণতি কি হবে। তো এই যে সরকার যখন নিজেকে প্রত্যাহার করে নিল অর্থনীতি থেকে, এবং এই অর্থনীতি থেকে প্রত্যাহার করে নেবার দুটো প্রত্যক্ষ ফলাফল, যে এক, সবটা বাজারে চলে যাওয়ার পর বাজার তার লাভ লোকসান হিসেব করে কাজ থাকবে কি থাকবে না, কর্মসংস্থান হবে কি হবে না, এটা নির্ধারণ করছে।
এইটার এর স্বাভাবিক এফেক্ট হচ্ছে কাজ চলে যাচ্ছে, ব্যাপক বেকারি বাড়ছে, কারখানা উঠে যাচ্ছে, প্রোডাকশন ইউনিট চলে যাচ্ছে, আর্থিক লেনদেনের মধ্য দিয়ে মানুষ বড়লোক হওয়ার চেষ্টা করছে। তাহলে এর ফলে বিপুল পরিমাণ কর্মহীনতা, তাহলে বিপুল পরিমাণ কর্মহীনতা মানে মানুষের ক্রয় ক্ষমতা চলে যাওয়া, তাহলে কোটি কোটি মানুষ বাজার থেকে ছিটকে চলে যাচ্ছে। অনিশ্চয়তা, কি বলবো, দারিদ্র, বুভুক্ষা, অনাহার, অপুষ্টি ভয়ঙ্করভাবে বাড়ছে। এর একটা এই যে সমাজের মধ্যে বসবাস করেও বিপুল অংশের মানুষ যারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দু ধরনের সমাজ বিচ্ছিন্নতা হচ্ছে। এক, এই অংশের মধ্যে একটা ক্রিম অংশ আছে যারা লুটপাট চালিয়ে এবং বিভিন্ন ছক্কা পাঞ্জা করে একটা বেশ আর্থিক সঙ্গতির মধ্যে তারা আছে, তাদের রোজগার এবং আয়ের কোনো সীমা পরিসীমা নেই। তারা সমাজের একটা বড় অংশের সাধারণ মানুষ কর্মহীন, আয়হীন বা অল্প আয়ের মানুষ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিচ্ছে। আর দুই, বিপুল অংশের আয়হীন, বিত্তহীন, অনিশ্চয়তায় ভরা এই যে সমস্ত মানুষ, এরা প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য যে অনিশ্চয়তার মধ্যে লড়াই চালাতে চালাতে কখন যেন নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছেন, গোটা সমাজ থেকে হারিয়ে ফেলছেন। তাহলে এটা উল্টো দিকে আর এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। তাহলে একটা দিকে যারা আর্থিকভাবে শক্ত সমর্থ, তারা গোটা সমাজ থেকে নিজেদেরকে উইথড্র করে নিচ্ছে, আর আরেক দিকে যারা অসমর্থ, তারা প্রতিদিনের জীবন সংগ্রামে এতটাই বিপর্যস্ত যে তারা সামাজিক অবস্থানের কথা ভাবতে পারছে না। তাহলে দেখো, দুদিক থেকেই কিন্তু বিপুল অংশের মানুষকে বার করে নিচ্ছে। তাহলে এই মাঝখানের জায়গাটা ভরাট করছে আজকে রাজনীতির যে লুম্পেনীকরণ হয়েছে। লুম্পেন আজকে রাজনীতির নেতা নেত্রীর জায়গায় চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি শাসক দলে। এই যে নারীত্বের এত বড় অবমাননা হচ্ছে, তার একটা অন্যতম মূল কারণ হলো যে অর্থনীতি, সমাজ এবং রাজনীতিতে লুম্পেনরা আজকে মাথায় চলে এসেছে। তাহলে সাধারণভাবে এই যে সমাজ অন্ততপক্ষে ছেলেবেলায় দেখতে আমরা অভ্যস্ত ছিলাম, যে সমাজে সকালবেলাতেই একজনের সঙ্গে কথা হচ্ছিল যে কোনো একটা ঘটনা ঘটলে সমস্ত মানুষ একটা নৈতিকতার জায়গা থেকে সেটা ভালো মন্দ বলতো। এমন অনেক ঘটনাতে অনেকে মতামত দিত যে ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং কোনো সম্পর্ক হওয়ার কথা নয়, কিন্তু একটা, যেমন তোমার আমি বলি 86-87 সালে 64 কোটি টাকার বোফোর্স দুর্নীতি, আমরা তখন কলেজে পড়ি, কথা এসেছিল সেই সময়কার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, একটা বিপুল পরিমাণে জনরব তৈরি হয়েছিল, 64 কোটি টাকার দুর্নীতি। আর আজকে তুমি তাকিয়ে দেখো তো, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, শাসক দলের এইসব রাজ্যের শিক্ষামন্ত্রী এখন জেল খাটছে, বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি না 60 কোটি টাকা বেরিয়েছে। তাহলে এই যে সবটা মিলিয়ে যে দুর্নীতি, রাজনীতি, লুম্পেনরা রাজনীতির মাথায় চলে আসা, মানুষের সংসার চালাতেই মানুষ হিমশিম খাচ্ছে, সব কিছুর একটা সাধারণ ফলাফল যেটা দাঁড়াচ্ছে যে মানুষের সমাজ ভাবনা, মানুষ সমাজকে নিয়েও ভাববে, তার নিজের এজেন্ডা নয়, কিন্তু এটা হওয়া উচিত কি উচিত নয়, এই যে একটা নৈতিকতার জায়গা, এটা আজকে ভয়ঙ্করভাবে আঘাত পেয়েছে। এবং আজকে গোটা পৃথিবীর এই নয়া উদারনীতি যাদের স্বার্থ পূরণ করছে, তারা এটা চায়ও যে মানুষ যাতে নিজেরটা নিয়ে ভাবে। ধরো আমরাও যখন কলেজে পড়তাম, কথা ছিল না যে আপনি বাঁচলে বাপের নাম, চাচা আপন প্রাণ বাঁচা, কথাগুলো কিন্তু তখনও ছিল, কিন্তু তখন এই কথাগুলো বেশিরভাগ মানুষকে করতো না, কি বলে, প্রভাবিত করতো না। যেমন আমি বলি রবি ঠাকুরের রামকানাইয়ের নির্বুদ্ধিতা। তাহলে রবি ঠাকুর যখন রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পটা যখন লিখেছিলেন, তাহলে সেই রামকানাইয়ের সততা সেই সময় তিনি পরিহাস করে কথাটা লিখেছিলেন, কিন্তু তিনি গ্লোরিফাই করেছিলেন রামকানাইয়ের সততাকে। তাহলে তখনও কিন্তু এই কথাগুলো সমাজে চালু ছিল, কিন্তু এই কথাগুলো মানুষ পাত্তা দিত না। আজকে এই যে সমাজ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া, এই যে তুমি একা বাঁচো, তুমি নিজেরটা নিয়ে ভাবো, এবং মানুষ আজকে তো প্রভাবিত হচ্ছে, কারণ মানুষ দেখছে যে পরিবেশ যা, সে যদি তার নিজের ছোট্ট ব্যাপারটা না ভেবে যদি বৃহত্তর সমাজের কথা ভাবতে যায়, তাহলে বোধহয় ঠিক হবে না। এটা ভালো না মন্দ নৈতিকতার বিচারে আমি যাব না, কিন্তু এর একটা এফেক্ট পড়ছে বিভিন্ন সময় লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। আমি তোমাকে একটা কথা বলি, এই যে ডিওয়াইএফআই কয়েক বছর আগে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, তাদের এজেন্ডা কি ছিল? আজকে মাস্টারমশাইরা যে বিষয়গুলোকে নিয়ে লড়াই আন্দোলন করছে, এবং সেই লড়াই করতে গিয়ে কলকাতার রাস্তাতে পুলিশের লাঠিচার্জে মইদুল ইসলাম মিদ্দা, ডিওয়াইএফআই কর্মী, সে খুন হয়েছিল।
আমি তোমায় বলি সুদীপ্ত গুপ্তর কথা যদি বলি, তাহলে দেখো আন্দোলনে বামপন্থীরা আন্দোলন করেছে, কিন্তু তখনও কিন্তু সমাজের একটা বড় অংশের মানুষ কিন্তু তাদেরকে প্রভাবিত করেনি। আবার আমি তোমায় বলছি, আরজি করের ঘটনাও কিন্তু দেখিয়ে দিয়েছে কখন কোন সময় মানুষ রিয়াক্ট করবে, মানুষকে প্রভাবিত করবে, এই সমাজ বিকাশের ধারায় আগাম বলা যায় না। আন্দোলন আছে, এটা ফ্যাক্ট যে বেশিরভাগ মানুষ এর থেকে নিজেকে ইন্ডিফারেন্ট রাখতে পারছে। আমি আর একটা খুব তোমাকে জিজ্ঞেস করি, আমি জানি না এটা সবাই তোমরা অ্যাকসেপ্ট করবে কিনা। আচ্ছা, স্বাধীনতা আন্দোলনের সময় কি সব মানুষ স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিলেন? তাহলে পৃথিবীতে কখনোই শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ নামে না, সংখ্যালঘিষ্ঠ মানুষই হয়তো লড়াইয়ে নামে। সেই লড়াই এক এক সময় সমাজের মধ্যে যে প্রভাব তৈরি হয়, সেই প্রভাবে একটা সংখ্যাগরিষ্ঠ জনমত গড়ে ওঠে, এবং সেটা গড়ে উঠছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে। মানুষের একটু ভালো থাকার আকাঙ্ক্ষা নিয়ে মানুষের কিন্তু মনোভাব গড়ে উঠছে। স্বাস্থ্য, শিক্ষা, এই সব কিছু নিয়ে বামপন্থীদের অবস্থানটা কোথায়? বামপন্থীরা তো সবসময় শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে যে দুর্নীতি হচ্ছে, লুট হচ্ছে, তার বিরুদ্ধে। শিক্ষা যাতে সবার কাছে পৌঁছয়, স্বাস্থ্য যাতে সবার কাছে পৌঁছয়, তার জন্য তো বামপন্থীদের লড়াই। এবং বামপন্থীদের এই লড়াই, শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রের লড়াইটা গ্রামে 100 দিনের কাজ চালুর লড়াই, কৃষকের ফসলের দামের লড়াই, কারখানাতে উপযুক্ত মজুরি পাওয়ার লড়াই, ছাঁটাইয়ের বিরুদ্ধে লড়াই, কারখানা খোলার লড়াই, এই সব লড়াই একসঙ্গে সম্পর্কিত। অনেকেই বলছেন এই রাজ্য সরকার বিপুল দুর্নীতি করে বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে, অথচ সেই রকম কোনো বিরোধী নেই বলেই নাকি তারা এই আশকারাটা পাচ্ছে। তা এক সময় তো বামেদের যে বিরোধিতা বা বামেদের যে আন্দোলন, সেই ঝাঁজ কেন চোখে পড়ছে না, এটা কিন্তু অনেকেই বলছেন। তাহলে বামেরা সেই আন্দোলন থেকে কি সরে এসেছেন? বামেরা এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে? আমি তোমার প্রশ্নের শেষ অংশ থেকে আমি তোমার প্রশ্নের শুরুর অংশে যেতে চাই। প্রথম কথা, আন্দোলনের ঝাঁজ বাড়বে কি বাড়বে না কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কিছু নির্দিষ্ট কর্মকর্তার উপর নির্ভর করে না, নির্ভর করে সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ করছে কিনা। যে মানুষেরা মনে করছেন যে বামেদের আন্দোলনের ঝাঁজ নিয়ে তুমি যে কথাটা বললে, তার মানে সেই মানুষেরা মনে করছেন যে বামপন্থীরা আরো বেশি করে আন্দোলন করুন, সেই মানুষেরা চাইছেন বামপন্থীরা আন্দোলনে আসুক, বামপন্থীরা আন্দোলনে আছে। আমি শুধু বিনীতভাবে সেই মানুষদের সকলের কাছে আবেদন করব যে আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ যদি বাড়ে, নিশ্চিতভাবে দেখবেন বামপন্থী আন্দোলনের যেটা আপনারা খুঁজতে চাইছেন, আপনাদের ভাষায় কোট আনকোট ঝাঁজ, সেটা নিশ্চিতভাবে খুঁজে পাওয়া যাবে। কারণ মানুষ বাদ দিয়ে কিছু হয় না, মানুষের অংশগ্রহণ কিন্তু ঘটাতে হবে। তোমার শেষ অংশের কথাটা আমি বললাম, শুরুতে তুমি যেটা কথা বলবে, তুমি দেখো আমরা চাই বা না চাই, সাধারণভাবে মানুষের ভাবনা চিন্তা, রাজনীতি বলতে এখনো পর্যন্ত একটা বড় অংশের মানুষ কিন্তু লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা এর পরিধির মধ্যেই ভাবতে চান। এটা রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ, জায়গা, আমাদের দেশে তো বটেই, কিন্তু এটাই একমাত্র জায়গা না। তাহলে যেহেতু এখনো মানুষ এই পার্লামেন্টারিয়ান পলিটিক্সটাকে ইম্পর্টেন্ট এবং কেউ কেউ একমাত্র বলে মনে করছেন, তাহলে সেখানে তো বামপন্থীদের জায়গা নেই। তাহলে সেখানে কাদের জায়গা? তুমি যদি পশ্চিমবাংলার নিরিখে বিচার করো, তাহলে সেখানে দেখবে জায়গা আছে যে এখানে শাসক তৃণমূল দল, আর এখানে অফিসিয়াল বিরোধী দল হলো ভারতীয় জনতা পার্টি। তুমি কি মনে করো যে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের প্রকৃত বিরোধী? বা তুমি কি মনে করো যে ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিজেপির প্রকৃত বিরোধী? আচ্ছা, প্রকৃতপক্ষে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির, অধুনা বিজেপি, প্রাক্তন তৃণমূলী, যিনি বিধানসভার বিরোধী দলের নেতা, যিনি প্রত্যেকদিন স্কার্ট ছাড়ছেন ভাষণে, তাহলে এই যে এই সময়ের মধ্যে যে দুর্নীতিগুলো পশ্চিমবাংলায় হয়েছে, যতগুলো দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, পঞ্চায়েত থেকে শুরু করে যতগুলো দুর্নীতি হয়েছে, এবং এই যতগুলো দুর্নীতি তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থার হাতে আছে, ইডি সিবিআই এর হাতে আছে। মুখে যাই বলো, ইডি সিবিআই কে তো নিয়ন্ত্রণ করে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক। এবং আমি তো বলতে পারবো না, আমি তো একজন সাধারণ মানুষ, সাধারণ রাজনৈতিক কর্মী, মেঠো রাজনৈতিক কর্মী, কিন্তু এতদিন ধরে সেই সারদা রোজগারি থেকে শুরু করে এতদিন ধরে যে তদন্তগুলো কেন্দ্রীয় সংস্থাগুলি করছেন, তাহলে তাদের হাতে তো যথেষ্ট মাল মশলা আছে। তাহলে দু চারটে
চুনোপুটিকে ধরে কিছুদিনের জন্য জেল দিল, কি দিল, কান ধরে টানাটানি করছে, মাথাটাতে তো এরা ধরছে না। সবাই জানে তৃণমূলের কোন কোন নেতারা এই সমস্ত দুর্নীতির যে সমস্ত ফাইল যা কেন্দ্রীয় সংস্থার হাতে দ্বারা তৈরি হয়েছে, তৃণমূলের কোন কোন নেতারা বিজেপির কাছে, বলা ভালো আরএসএস এর কাছে জমা আছে, সবাই জানে। তাহলে বিধানসভার শক্তির বিচারে বা লোকসভার আসনের শক্তির বিচারে অফিসিয়াল বিরোধী যদি ভারতীয় জনতা পার্টি হয় পশ্চিমবাংলায়, তাহলে যদি তুমি বলো, তাহলে মানুষের তো তাদেরকে প্রশ্ন করা উচিত যে তোমরা কি করছো, তোমরা কেন আন্দোলনে তোমাদের ঝাঁজ নেই? আচ্ছা বেশ, তোমরা যদি আন্দোলনই করবে, তোমাদের হাতে তো কেন্দ্রীয় সংস্থা আছে। খেয়াল করে দেখো, কয়েক বছর আগে যখন 14 সালের লোকসভা নির্বাচনে এবং 19 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার প্রশ্নটা হাজির করে বিজেপি নেতারা, তারা তখন কি বলেছিল, বা এখনো বিভিন্ন রাজ্যে ওরা প্রচার করে, পশ্চিমবাংলার বিধানসভা ভোটে নিশ্চয়ই প্রচার করবে যে দিল্লিতে মোদির সরকার আছে। এমনকি আমি 2014 সালে মোদির ভাষণ শুনেছিলাম আসানসোলে, বক্তৃতা, যে আমার সরকার চলে আসার পর সারদা রোজভ্যালিতে যারা আছে সবাইকে ইয়েতে ঢুকিয়ে দেবো, জেলে ঢুকিয়ে দেবো, সব টাকা ফেরত পাঠিয়ে দেবো। তারপর তো কত কি হয়েছে, নারদা হয়েছে, তারপর কত কি হয়েছে। তাহলে তথ্য তো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে আছে। তৃণমূলের কোন বড় নেতা, সবাই জানে পশ্চিমবাংলার কাদের একজন দুজনের অঙ্গুলি হেলন ছাড়া পশ্চিমবঙ্গের তৃণমূলের গাছের একটা পাতা নড়ে না। তাহলে এই দুর্নীতিতে কেন কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকার, বিজেপি কেন এদেরকে ধরছে না? আসলে ধরছে না এই একটাই কারণে, পশ্চিমবাংলায় বিজেপির অস্তিত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূল থাকবে। আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের সামনে তারা বিজেপির জুজু দেখাতে পারবে। তাহলে এইবার প্রশ্নটা হলো, যদি আন্দোলনই যদি করতে হয়, তাহলে যারা অপোজিশন, সেই অপোজিশন আন্দোলন কেন তারা করছে না? আমরা তো এই প্রশ্ন করি। কিন্তু বিজেপি কখনোই লড়াই করবে না। তোমাদের মনে আছে যে আরজি করের আন্দোলনে যখন সমস্ত মানুষ দলমত নির্বিশেষে রাস্তায় এসেছিল, আমরাও সেই আন্দোলনে ছিলাম, সবাই ছিল সেই আন্দোলনে, যারা নির্যাতিতার বিচার চেয়েছিল। তোমাদের মনে আছে, কথাটা অন্যভাবে বলছি, আমিও একজনের সন্তান, তাহলে আমাকেও আমার মা 10 দিন গর্ভে ধারণ করেছিলেন। একটা সময়ের পর তো আমার জন্ম হয়েছে, তাহলে অপুষ্ট গর্ভে সন্তানের যদি জন্ম হয়, সে সন্তান কি বাঁচে? বাঁচে না। তাহলে খেয়াল করে দেখো, আরজি কর ইস্যুতে যখন মানুষ রাস্তায় নেমেছে, যখন রিক্লেম দ্য নাইটের কোটি কোটি নারী পুরুষ রাস্তায় নেমেছে, তখন সেই আন্দোলনকে, মানুষের আন্দোলন, গণ আন্দোলনকে ভাঙার জন্য রাতারাতি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম দিয়ে আরএসএস, বিজেপি নবান্ন অভিযান ডাক দিয়েছিল, কয়েক ঘন্টার মধ্যে বাংলা বন্ধের ডাক দিয়েছিল। আসল উদ্দেশ্য কি ছিল? জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকে নির্দিষ্ট সংকীর্ণ রাজনীতির কানাগলিতে ঢুকিয়ে দিয়ে সেই আন্দোলনকে ভেঙে দিয়ে রাজ্যের শাসক দলের সুবিধা করে দিত। এবং তোমার মনে আছে যে বিজেপির তথাকথিত সেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এইসব কারবারের পর আরজি কর ইস্যুতে কয়েকদিন তৃণমূল রাস্তায় আগ্রাসীভাবে দাপাদাপি করেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী তখন আন্দোলন করেছেন। তাহলে আসলে আরএসএস এর দুটো দোকান, তৃণমূল আর বিজেপি। তাহলে বিরোধী, অফিসিয়াল বিরোধী হলো, এরা কখনো লড়াই করবে না। সেই জন্য তোমার প্রশ্নের দিক থেকে আমি অত্যন্ত পজিটিভ ভাবে যে কথাটা দেখতে চাই, তুমি তোমার যে প্রশ্ন, তোমার তো পার্সোনাল প্রশ্ন নয়, তুমি মানুষের প্রশ্ন হাজির করেছো, যে মানুষ চাইছে বামদের আন্দোলনে ঝাঁজ। প্রথম কথা, মানুষ নির্বাচনের মধ্য দিয়ে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বামপন্থীদের পার্লামেন্টারি পলিটিক্সে বিরোধী জায়গায় দাঁড় করায়নি। তাহলে মানুষকে ভাবতে হবে। সে প্লেটোর বোধহয় সে বিখ্যাত কথা, যে শাসক কেমন হবে সেটা জনগণের উপর নির্ভর করে। জনগণ যে শাসক নির্বাচন করে, আমি প্লেটোর দর্শন রাজনীতির আমি পক্ষে বলছি না, কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ, আজ থেকে কয়েকশো বছর আগের কথা, যে জনগণ কেমন তার উপর ঠিক হয় তার শাসক কেমন হয়। তো সে যাই হোক, সেটা অন্য কথা। তাহলে মানুষকে এটা ঠিক করতে হবে। আর দ্বিতীয়ত, 11 সালে পশ্চিমবঙ্গের পট পরিবর্তনের পর এই পশ্চিমবাংলার লড়াই আন্দোলনে কে আছে? বামপন্থীরা আছে। নির্বাচনী ভোট যুদ্ধে বিভিন্ন ধরনের মেরুকরণ, সাম্প্রদায়িক, ধর্মবোধ বা রাজনৈতিক, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, নবান্ন, রাজভবন, এই সব কিছু করে তৃণমূলের বিকল্প বিজেপি, বিজেপির বিকল্প তৃণমূল, বিজেপিকে হারাতে পারবে, তৃণমূলকে হারাতে পারবে কে? বিজেপি, বিজেপিকে আটকাতে পারবে কে? তৃণমূল। মিডিয়া
এবং আরএসএস এইরকম একটা তো এনভায়রনমেন্ট পশ্চিমবাংলায় তৈরি করেছে, একটা মানুষ তো চলে মানুষের সোচ দিয়ে, বিচার দিয়ে, চিন্তা দিয়ে। এটা সবসময় দুয়ে দুয়ে যোগ করে 4 হয় না, এর মধ্যে অনেকগুলো সাবজেক্টিভ ফ্যাক্টর কাজ করে। তাহলে এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে যে তৃণমূল ভার্সেস বিজেপি, কিন্তু এটা তো রিয়ালিটি নয়। লড়াই তো আমরাই আছি, বামপন্থীরাই তো লড়াই আছে 11 সালের পর থেকে। পশ্চিমবাংলায় আজকে আমরা প্রায় 250 জনের বেশি বামপন্থী আন্দোলনের কর্মী খুন হয়েছে। 2011 সালের 14ই মে ভোররাত্রিরে বর্ধমান জেলার রায়নায় এবং সম্ভবত বাঁকুড়া জেলার কতুলপুর বা জয়পুর, আমি এই মুহূর্তে জায়গাটা ভুলও বলতে পারি, ভোররাত্রিরে খুন দিয়ে শুরু হয়েছিল। বদলা নাই বদল চায়ের উল্টো কাজ শুরু হয়েছিল। তা আমরাই তো 250-300 জন আমরা খুন হয়েছি। এই সময়ের মধ্যে আমাদের অসংখ্য বামপন্থী পার্টি অফিস ভেঙেছে, বিভিন্ন বামপন্থী সংগঠনগুলির অফিস ভেঙেছে, বিরোধীদের দ্বারা পরিচালিত পঞ্চায়েত, সেই সময়কার পৌর বোর্ড বা সবকিছু, ছাত্র সংসদ দখল করেছে, ছাত্র সংসদ নির্বাচন পশ্চিমবাংলায় বন্ধ। তো তাহলে লড়াই তো আমরাই করছি, আমরাই তো আক্রান্ত হয়েছি। আমি চাই না যে বিজেপির কেউ তৃণমূলের অত্যাচারের ব্যক্তিগতভাবে শিকার হন। আমরা কখনো এই ধরনের ব্যক্তি সন্ত্রাসের রাজনীতির পক্ষে নেই। কিন্তু যে কথাটা তুমি হাজির করলে, সেই হাজিরের আমার 3টে কথা আমি আমার কনক্লুসিভ কথায় বলি যে, 1, অফিসিয়াল বিরোধী মানুষ পশ্চিমবাংলায় তৃণমূলের অফিসিয়াল বিরোধী বিজেপিকে করেছে। তাহলে বিরোধীদের কেন আন্দোলন নেই, বিজেপি আরএসএসকে প্রশ্ন করতে হবে। এখানে আমাদের উত্তর হলো যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না, বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না, কারণ এরা পরস্পর যুক্ত। এটা এখন মানুষ উপলব্ধি করছেন, মানুষ এটা এখন বুঝছে না। নাম্বার 2, যে আন্দোলনের ঝাঁজ নির্ভর করে কয়েকটা রাজনৈতিক দলের কিছু কর্মকর্তার উপর নয়, কিছু কর্মীর উপর নয়, কয়েক হাজার কর্মীর উপর নয়। একটা বড় বড় সমাবেশের মধ্য দিয়ে হয় না। আন্দোলনের ঝাঁজ নির্ভর করে সাধারণ মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করছেন কিনা। তোমার মাধ্যমে মানুষের কাছে আবেদন জানাবো, যারা মনে করছেন বামপন্থীদের আন্দোলনের ঝাঁজ দরকার, আপনারা অংশগ্রহণ করুন, আমরাই লড়াই আছে। 3 নম্বর পয়েন্ট হলো, হ্যাঁ এটা ঠিক, আমরাও মনে করছি আজকে যা পরিস্থিতি গোটা দেশে, পশ্চিমবাংলায়, এই এতগুলো কথা তোমায় আমি বললাম, তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং আছে, দুর্নীতিতে লুটে, আমরাও মনে করি যে খেটে খাওয়া মানুষকে যুক্ত করে আরো অনেক বড় আন্দোলন, বেশি করে আন্দোলন, ধারাবাহিক আন্দোলন আমাদের করতে হবে, এবং আমরা সেটা করছি। আমরা নিচের তলায় আন্দোলন করছি। এই তো কয়েক বছর আগে যুবদের ওই যে ইনসাফ যাত্রা, এই যে এখন শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসীরা 5 মাস ধরে পশ্চিমবাংলায় লড়াই আন্দোলন চালিয়েছে। এত বড় একটা মেহনতি ব্রিগেড হলো। আগামী 9 তারিখ সর্বভারতীয় ধর্মঘট হবে, পশ্চিমবাংলাতেও হবে। বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ভাঙতে মমতার পুলিশ পশ্চিমবাংলায় নিশ্চয়ই নামবে, প্রশাসনিক ফাতোয়া জারি করবে। আমরা আছি যতক্ষণ না পর্যন্ত দেশ থেকে বিজেপি আর পশ্চিমবাংলা থেকে আরএসএস, বিজেপি, তৃণমূলের এই বিষ বাষ্পের পরিবেশকে আমরা সরাতে পারছি, ততক্ষণ পর্যন্ত বামপন্থীদের লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের দুর্বলতা, সীমাবদ্ধতাকে অতিক্রম করার যথেষ্ট অবকাশ আছে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, আমরা মানুষকে আন্দোলনে অংশ নেওয়ার আবেদন জানাই।